পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। বাইরে ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমার ঘরের ভেতরটা এক অদ্ভুত নিস্তব্ধতা ডুবে আছে। রাত এখন কটা হবে? ২টা নাকি ৩টা? সময় যেন আজ থমকে গেছে। আমার ২ হাতের তালু থেকে শুরু করে কনুই পর্যন্ত মেহেন্দির জটিল সব নকশা। মেহেন্দির সেই গাঢ় লাল রঙের নকশার উপর দিয়ে যখন ফ্যানের বাতাস আলতো করে ছুঁয়ে যাচ্ছে, এক ধরনের মিষ্টি শিরশিরানি অনুভব করছি বুকের ঠিক মাঝখানটায়। এই রং যত গাঢ় হচ্ছে, আমার স্পন্দনও যেন পাল্লা দিয়ে বাড়ছে। বারবার বালিশের রাখা ফোনটার দিকে তাকাচ্ছিল। আরিশরাও রওনা দিয়েছে অন্ধকার হাইওয়ে চিরে। বাসের হেডলাইটটা হয়তো কুয়াশায় ভেদ করে গিয়ে আসছে। ওর আজ রাতে ঘুমাবে না জানি। আর আমিও না ঘুমিয়েই মেহেন্দির শুকানোর অপেক্ষায় প্রহর গুনছি। আসলে তা নয়, নিজেকে বুঝ দিচ্ছি যে মেহেন্দি শুকায়নি বলে ঘুমাচ্ছি না। আমার তো আসলে আরিশকে নিয়ে ভীষণ টেনশন হচ্ছে। ঠিকঠাক এসে পৌঁছাতে পারবে তো? আবার পৌঁছালেও আমাদের বিয়েটা হবে তো? কত দেখা যায় এমন ঘটনা, বিয়ে করতে এসে ঝামেলা করে বরপক্ষ চলে যায়। ওরা যদি এসে কাবিন নিয়ে গন্ডগোল করে ফিরে চলে যায়, ওর কথা তখন যদি কেউ না শোনে, ও যদি তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারে, সব কিছুই মিলিয়ে একটা চাপা দুশ্চিন্তার কাজ করছে। আবার এক অদ্ভুত অন্যরকম অনুভূতিও হচ্ছে। ভাবতেই কেমন অবাক লাগে যে মানুষটার সাথে আমার গোটা জীবন কাটানোর কথা আজ থেকে পাকাপাকিভাবে শুরু হতে যাচ্ছে। তার সাথে আমার প্রথম পরিচয়ের শুরুটা ছিল কতটা অদ্ভুত আর খামখেয়ালি। পেছনে ফিরে তাকালে সব কিছুই একদম সিনেমার মতো ঝকঝকে মনে পড়ে। সালটা ছিল ২০১৯, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। দিনটা ছিল ১৫ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে। রেশ তখনও বাতাসে ভাসছে। আমি তখন টুকটাক লেখালেখি করার চেষ্টা করি। ফেসবুকে জগতে আমার একটা নিজস্ব ছোট পৃথিবী ছিল। একদিন একটা গ্রুপে আরিশের একটা পোস্ট সামনে এলো, যেখানে লেখা ছিল, এক ক্লিকে একত্রে অনেকগুলো গ্রুপে পোস্ট করা লেখানো হয়। আইডি হ্যাক করা কিংবা নষ্ট আইডি উদ্ধার করার মতো এই ধরনের ছোট ছোট সাহায্য করা ও জটিল সব বিষয়ে ওর নাকি অসামান্য দখল। বারবার পোস্ট করা তো বিরক্তি, তাই ভাবলাম যেহেতু ফ্রিতে শেখায় তাহলে শিখে নিই, আমার ভীষণ কাজে দেবে। যে ভাবনা সেই কাজ, দিলাম নক। সময়টা তখন ২০১৯ সালে ১৫ই ফেব্রুয়ারি। ঘড়িতে তখন রাত ঠিক ১১টা বাজে ৮ মিনিট। আমি আরিশকে প্রথম নক দিলাম, খুব সরাসরি জিজ্ঞেস করলাম একসাথে সব গ্রুপে পোস্ট করে কিভাবে। আমার তখন মনে ছিল এক ধরনের সংকল। স্প্যামার মানুষ বাদ রেগে গিয়ে তার আইডিটাতে রিডাইরেক্ট করে দেয়। ভিতর ভিতর একটা চাপ ভয় কাজ করেছিল। আরিস তখন ব্যস্ত ছিল। ও খুব সীমিত আকারে জবাব দিল, একটু দাঁড়ান, ফ্রি হয়ে রিপ্লাই দিচ্ছি। ওই দাঁড়া শব্দটা যেন আমার ভেতরটাকে দুষ্টুমিভাবে উনাকে দিল। আর আমি আরিশকে একটা ব্রাডে ইমেজি দিয়ে লিখে বসলাম, শুনেছি ভাইয়া এখন উঠে দাঁড়ানো সম্ভব নয়। কথাটা পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য ছিল না, ছিল স্পেস মশকরা করে সাথে একটু ফ্রি হওয়া। কিন্তু ভেতরে আইডি হাওয়া করে দেওয়ার ভয়টা রয়েছে। কিন্তু ওর সামনে ভান করছি যে সব নর্মাল। তখনও জানতাম না ও আমার চেয়ে ছোট নাকি বড়। ওর প্রোফাইলে গম্ভীর্য আর স্মামিন জগতে ওস্তাদ ইমেজটা দেখে আমার মনে হয়েছিল ও হয়তো বয়সে আমার চেয়েও বড়ই হবে। তাই বেশ সাবধানে ভাইয়া সম্বন্ধটা ধরে রেখেছিলাম। কিন্তু মনের ভেতরে কৌতূহলটা তো দমিয়ে রাখা যায় না। আমার বরাবর মনে হচ্ছিল এই যে ছেলেটা এত ভাব নিয়ে কথা বলছে, সে আসলে কে? আমি কি ওর চেয়েও বড় নাকি ও আমার চেয়েও বড়? এটা না জানলেও যেন আমার ভাত হজম হবে না। তাই আমি সরাসরি প্রশ্ন করে বললাম, আপনি কিসে পড়েন? আরিশ উত্তর দিল একটু সময় নিয়ে। ও যখন ওর ক্লাসের কথা জানালো, আমি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আরে এত তো আমার ৩ ক্লাসের জুনিয়র।
বয়সে ব্যবধানে ২ বছর, অথচ ও আমার সাথে কথা বলছিল যেন ও কত বড় কেউ। এক নিমিষেই আমার সেই ভাইয়া ডাকার গম্ভীর্য ধুলোয় মিশে গেল। মনের ভেতরে এক ধরনের জেদ আনন্দ হলো। আমি ভাবলাম, দূর, এই পুচকে ছোকরাকে আমি এতক্ষণ সিনিয়র ভেবে ভয় পাচ্ছিলাম। তক্ষুনি আমি ওই নাম পাল্টে সেভ করলাম নাতি। আর আমাদের সেই গম্ভীর আপনি আপনি সম্পর্কটা মুহূর্তের মধ্যে তুই তোকারি তে নেমে এলো। আমি তখন ওকে জিজ্ঞেস করতাম, খালি আইডি নষ্ট, গড়া এগুলো করো? আমার মাথায় তখন একটা পরিকল্পনা ঘুরছিল। আমার এক এক্স ক্রাশ ছিল যার ওপর আমার প্রচণ্ড রাগ। ভাবলাম, এই স্ম্যাম্পার নাতিকে দিয়েই তো সেই আইডিটাতে ওড়ানো যায়। কাজ হাসিল করা এক ধরনের সার্থক পর চিন্তা থেকে তখন ওর সাথে কথা বলাটা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু আরিশ ছিল অন্য ধাতুতে গড়া। স্প্যাম্পিং জগতে অন্ধকারে গতিগুলোকেও ঘুরে বেড়াতো। ওর মনটা ছিল ভীষণ সচ্ছল। একদিন কথায় কথায় বলেছি, কত মানুষই তো আসে হেল্প নিতে, কাজ শেষ হয়ে গেলে আর কেউ আমায় চেনেও না আর খোঁজেও না। ওর ওই একটা সংলাপন কেন কেন জানি আমার মনে গিয়ে গড়ল। ঠিক তো, সবাই তো এতটাই করার প্রয়োজন শেষ করে চিনবে। আমার সাথে তো মানুষ এমনই করে, কিন্তু আমি তো এমন নই। সবটা স্বার্থপর হতে পারে, কিন্তু আমি তো আলাদা। আমি মনে মনে ঠিক করলাম যে আমি ওকে ভুল প্রমাণ করবই। এই ছেলের সাথে আমার যোগাযোগ করতে স্বার্থের কারণে বিচ্ছিন্ন হতে দেব না। আমার কাজ ফুরিয়ে গেলেও আমি যোগাযোগে যোগাযোগ রাখবো, খোঁজ খবর নিব। এই চিন্তা থেকে আমি ওর ফোনের নাম্বার নিয়ে রাখি। যদি কখনো এমন হয় ও অনলাইনে আসছে না বা আমি দীর্ঘদিন যাচ্ছি না, তখন ফোন দিব। যদিও আমি কলে কথা বলতে পারি না, ভীষণ অস্বস্তি অনুভব হতো, কিন্তু তবুও ভেবেছি ও তখন জানতো না ওর এই সামান্য একটা অপেক্ষায় আমাকে কতটা গম্ভীরভাবে ছুঁয়ে গিয়েছে। আজ এই মেহেন্দি হাতে নিয়ে একা বসে আছি, ভাবি যদি সেই দিন আরিশ ওই কথাটা না বলতো, তবে কি আমাদের গল্পটা এত দূর আসতো? যদি 15ই ফেব্রুয়ারি সেই রাত 11টায় আমি ওই অদ্ভুত মেসেজটা না দিতাম, তবে কি আজ আমি এই সাজে সাজতাম? মানুষের ভীষণ জীবন কতই না বিচিত্র। একটা ব্যাঙের ইমোজি আর একটা আইডি ওড়ানোর পরিকল্পনা থেকে শুরু হওয়ার গল্পটা আজ আলহামদুলিল্লাহতে পূর্ণতা পাচ্ছে। বাসের চাকা ঘুরছে, সময় এগিয়ে আসছে। যে আরিশকে আমি নাতি বলে খেপাতাম, সে আজ তার সবটুকু সামর্থ্য নিয়ে আমার শহর প্রাণে ছুটে আসছে। আর আমি আমি এখানে বসে আমার মেহেন্দি আঁকা দিকে তাকিয়ে সেই পুরনো ইনবক্স কথা নিয়ে ভাবছি। সবাই বলে অনলাইনে প্রেম টেকে না। আমি বলি, যদি মানুষটা সঠিক হয় আর নিয়ত পরিষ্কার থাকে, তবে ওই ডিজিটাল স্ক্রিনটাও মায়া এক অন্য বাগান হয়ে উঠতে পারে। অথচ আমাদের শুরুটা কিন্তু মোটেও প্রেমের ছিল না। মাঝখানে ছিল অনেক চওড়া উতরাই, অনেক মানুষ, ভিড় আর এক প্রকাণ্ড জেলাসি। ওর বাবার চলে যাওয়ার সেই অসহনীয় দিনগুলো সবকিছুই আমার মনে কোণে মেহেন্দির রঙের মতো ফুটে উঠেছে। রংটা এখন হাতে তালুতে বেশ গাঢ় হয়ে বসেছে। আমি সাবধানে আঙুলগুলো ছড়িয়ে রেখেছি যাতে নকশাটা একটুও না নষ্ট হয়। জানালার বাইরে তাকালে শুধু ঘুটঘুটে অন্ধকার, আর মাঝে মধ্যে দূরে কোনো ট্রাকের হর্নের শব্দ। আলিশা এখন কোথায়? হয়তো ফেরি পাওয়া হচ্ছে, অথচ পদ্মা সেতুর ওপর দিয়ে ওর বাসটা শা করে ছুটে আসছে কোনো কাজের দিকে। একবার তাকিয়ে দেখলাম আরিশের মেসেজে অপেক্ষায় বারবার স্ক্রিন জ্বলে উঠছে। আজ রাতে আমাদের কারো চোখে ঘুম নেই। মেহেন্দির এই লাল রং যেন কেবল হাতে নয়, আমার স্মৃতির পাতায় পাতায় ছড়িয়ে পড়েছে। আমাদের পরিচয় তখন মাত্র কয়েক মাস। আরিশের সাথে আমার সম্পর্কটা তখন কেবল মেসেজের ৪ দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ। প্রথম দিকে আমি ওকে নাতি বলে ডাকতাম, আর ও আমাকে দাদি বলে। মাঝে মধ্যে সরাসরি তুইতে নেমে আসতো, কিন্তু আপু বলে কখনো ডাকতেন না। আমাদের কথাবার্তার মাঝে তখন কোনো প্রেমের লেশমাত্র ছিল না। আমি ভাবতাম, এই জুনিয়র ছেলেটার সাথে আমার বন্ধুত্বটা হতো
স্পেস ইন্টারনেটে একটা সাময়িক মায়া, কিন্তু নিয়তি যে অন্য কিছু লিখে রেখেছিল সেটা তো তখন দুজনেই অজানা। ও যেহেতু স্প্যামিং করতো তাই ফেক আইডির ব্যবহার করতো, আর সেটা পরবর্তী ওর বাবার নামে খোলে। একদিন হঠাৎ একজনের একটা পোস্ট দেখলাম, ওর আইডির নাম উল্লেখ করে লিখেছে যে অমুকের বাবা মারা গেছে। নিজের চোখে আমার বিশ্বাস হচ্ছিল না, তাই সেই ব্যক্তিকে আমি মেসেজ দিলাম, জিজ্ঞেস করলাম ওই ওর ওই বাবা কিনা। লোকটা হাঁ বলল। আমার ব্যাপারটা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না, ভীষণ খারাপ লাগছিল ওর কথা ভেবে। ও তখন বলা যায় অনেকটাই ছোট, উনাচিং উড়নচণ্ডী ছেলে। ওর তো বয়সও হয়নি দায়িত্ব নেবার। এভাবে হঠাৎ মৃত্যু নেমে নেওয়া যায় না। আমি নিজের বাবা আঙুল ধরে হাঁটি, আর ও আমার থেকেও ছোট। আমি জানি বাবার ছায়া মাথার ওপর থেকে সরে যাওয়ার মনে একটা পাহাড় হঠাৎ ধসে পড়া। আরিসের বয়স তখন কতই বা হবে, এত অল্প বয়সে এমন একটা শূন্যতা ও কিভাবে সইবে। আমার খুব ইচ্ছে করছিল ওকে ফোন দিতে, ওর সাথে কথা বলে ওকে একটু শান্ত করতে, কিন্তু আমার সেই আজ জন্মে জড়তা। আমি যে ফোনে কথা বলতে পারি না, মেসেজ যে মেয়ে হাজার হাজার শব্দ লিখতে পারে, সেই ফোনের রিসিভার কানে ধরে বোবা হয়ে যায়। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। আমার নিজের পকেটে তখন টাকাও নেই বলে চলে। ফোনের বিকাশ অ্যাপটাও ওপেন করে দেখলাম ব্যালেন্স আছে মাত্র 16 টাকা। অদ্ভুত এক দ্বিধা আর মায়া কাজ করছিল। আমি সেই 16 টাকায় আমাদের এক কমন ফ্রেন্ডকে পাঠিয়ে দিলাম। ওকে মেসেজ করে বললাম, প্লিজ তুই ফোন দিয়ে জিজ্ঞেস কর, কথা বল। আগেও তো তোদের ফোনে কথা হয়েছে, তুই পারবি কথা বলতে। আমি তো পারি না কথা বলতে, তুই অন্তত ওর খোঁজটা নে। এখন ভাবতে গিয়ে মনে হচ্ছে ওই 16 টাকা কি শুধুই টাকা ছিল, নাকি ওটা ছিল কয়েকশো মাইলের দূরত্ব, ডিঙিয়ে একটা মানুষের পাশে দাঁড়ানো ভীষণ এক আকুতি। আরিসের পাশে যখন জানতে পেরেছিল আমি নিজের ফোন না করে কোনো অন্যকে দিয়ে কল করিয়েছিলাম, ও হয়তো মনে মনে আমার পাগলামি দেখে অবাক হয়েছিল, কিন্তু ও জানতো না ওই 16 টাকার পেছনে কতটা অস্থিরতা লুকিয়েছিল। সেই 16 টাকা আজ আমাদের এই একটা ছাদে নিচে ঠিকানায় এসে পৌঁছেছে। আরিসের বাবা মারা যাওয়ার পর ওর বেশ কিছুদিন অনলাইনের ছিল না। আমার কাছে আগেই ওর ফোন নাম্বার নিয়ে রাখা ছিল, তাই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রেখেছিলাম, তুই যখনই ফিরবি আমায় একবার নক করিস। আমি জানতাম ও ফিরবে, আর ও যখন ফিরল তখন আমাদের সম্পর্কটা যেন আগের চেয়েও একটু বেশি গাঢ় হয়ে গেল। এর আগে আমিও সব সময় মেসেজ দিয়ে বক বক করতাম, ও শুনে বিরক্ত ভান করতো, কিন্তু এখন যখন কথা বলি তখন মনে হতো ওর আমার সাথে কথা বলতে বেশ ভালো লাগে। প্রথম দিকে যখন কথা বলতাম তখন বেশিরভাগ কথাই বলতো মেয়েদের বিরুদ্ধে। যেহেতু মেয়ের থেকে ছ্যাঁকা খেয়েছে তাই তার চোখের মেয়েরা খারাপ। আমিও সেটা খুব উপভোগ করতাম। এটা নিয়ে তর্ক না করে তাল মিলিয়ে বলতাম, ঠিক কথা বলেছে, এমন বক বক করতাম। আর ওকে বুঝতাম বা ওর সামনে ভান করতাম যে আমার কাছে সব কিছুই মজার ব্যাপার। তো এমনই একদিন ও মজা করে লিখলো, বয়সে বড় না হলেও প্রেম করতাম। বোনের সাথে কি কেউ এত বক বক করে নাকি? শোনা মাত্রই আমার আত্মা শুকিয়ে গেল। ও ফোন করলো না মিন করলো সেটা তো বোঝার উপায় নেই, তাই ভীষণ ভয় পেয়ে গেলাম। কিছু মেয়ে থাকে না, প্রপোজ পেতেও চায় আবার পেতেও ভয় পায়। আমিও কিছুটা এরকম ধরনের মেয়ে। আমি ভাবতাম কেউ যদি আমাকে পছন্দ করে ফেলে, প্রপোজ করে বসে, আর আমি রিজেক্ট করি, তাহলে যদি আমার প্রতি ক্ষতি করে দেয়। এজন্য আমার সমবয়সী বা আমার থেকে বয়সে বড় ছেলের সাথে মিশতাম না। কথা বললেও খুব লিমিটের মধ্যেই বলতাম। এজন্য আমার থেকে ছেলেদের সাথে ফ্রি হয়ে মিশতাম। এদের থেকেও তো ভয়ের কিছুই নেই। তাই আরিফ যখন বলল, স্বাভাবিক ভয় পেয়ে গেলাম। ভয়ে 2 দিন আর ওকে আমি মেসেজ দেইনি। যখন ভয় কাটলো তারপর আবার স্বাভাবিক ছন্দের কথা বলতে শুরু করি।
আরিশ ছাড়াও আমার আরও একটা ছোট ভাই ছিল যে আড্ডা দিতে পছন্দ করে। আমারও মন্দ লাগতো না, তাই এক একটা আড্ডা দেওয়ার মেসেঞ্জে গ্রুপ খুলে পরিচিত অনেক মেয়ে বন্ধু আর ওদের দুজনের অ্যাড করি। প্রথম অবস্থায় আরিশ খুব একটা কথা বলতো না, হঠাৎ মেসেজ দিত, আমাকে বলতো ওর সব বিরক্ত লাগে, খুব একটা পছন্দ না। একদিন একটা মেয়ের আমাদের বিভাগ নিয়ে কটূক্তি করে কথা বলেছিল। আমি আবার খুব ক্লান্ত না হলেও কারো সঙ্গে সরাসরি রাগ দেখাই না। তাছাড়া পূর্বে একটা তিক্ত অভিজ্ঞতা নেয় মজা একদম নিয়ে পারতাম না। আগে আরিসের সঙ্গে যখন মজা করতাম তখন স্বাভাবিক ছিলাম। ও মাঝখানে যখন ছিল না তখন এক তিক্ত অভিজ্ঞতার শিকার হয়ে আর এরপর থেকেই পছন্দ করি না। তো সেই মেয়ের সাথে তাল মিলিয়ে যেই আরিস মজা নিতে শুরু করলো, সব রাগ নিয়েই ওর উপরে ঝাড়লাম। পুরুষ মানুষই, তার মনেই করলাম ওর আর কি খারাপ লাগে। পুরুষদের চামড়া তো হয় গন্ডারের একরকম। পরপর কয়েকদিন ওর উপরে বিভিন্ন কারণে রাগ দেখানোর পর একদিন অভিমান করে বলল যে এখন তো পুরনো হয়ে গেছি, তাই দাম নেই। তখন হালকা অনুভব করতাম ওর খারাপ লেগেছে। এটা বোঝার পর আমারও খারাপ লাগতে শুরু করলো। তারপর ওকে বুঝিয়ে বললাম, নিজের মানুষ মনে করি দেখেই তোর উপরে রাগ দেখালাম। তাছাড়া তোকে তো আমি আগেও বলেছি মজা সহ্য হয় না। এটা বলার পরও বলল, আর যদি মজা না করো তাহলে কি ঠিক আছে? আমি বললাম হ্যাঁ। তখন বলল ঠিক আছে, আর মজা করো না। যেহেতু মজা না করলে সব স্বাভাবিক, তাই আর মজা করবে না। সেই দিন বুঝলাম ও আমাকে পছন্দ করে, হয় না কথা বলতে বা মিশতে আমার ফ্রেন্ডের সঙ্গে পছন্দ করি, ওই রকম টাইপ পছন্দ। স্কুল কলেজ বা অনলাইনেও কিছু মানুষের সঙ্গে পরিচয় বা কথা হয়েছে। কেউ বন্ধু বা বোন হিসেবে আমাকে পছন্দ করতো না। আগে একজনকে মনে হয়েছিল সেও প্রয়োজনে ব্যবহার করত। আরিশই প্রথম ছিল যে একান্ত আমাকেই পছন্দ করত, কোনো কারণ ছাড়াই। এটা খুব বেশি দিন স্থায়ীও হয়নি। আস্তে আস্তে গ্রুপে আরও মানুষ এলো, আগের অনেকে চলে গেল। হঠাৎই দেখলাম আরিশ সবার থেকে অনেক ক্লোজ হয়ে যাচ্ছে। প্রতিটি মেয়েই তার ইনবক্সে আছে, গ্রুপের বাইরে সবার সাথে তার কথা হচ্ছে, অথচ একরকম তার করার কথা নয়, কারণ আমি জানি সে পছন্দ করে না এইসব। মজার ব্যাপার হলো, আমি ভেবেছিলাম আকাশরা আমার জন্য অন্য ভাই ছিল সেই দিনের, কারণ সে আড্ডা দেওয়ার খুব পছন্দ করে। কিন্তু দেখলাম সে কথা গ্রুপের বাইরে সীমিত আকারে বলেছে, যার বলার কথা নয় সেই বেশি বেশি বলেছে। ঠিক এখন থেকে আরিশকে নিয়ে আমি ভাবতে শুরু করি, কারণ এতদিন ধরে মনে করতাম ও একান্তই আমার ক্লোজ। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস যে আরিশ ইনবক্সে শুধু আমার ছিল, গ্রুপে গিয়ে সে যেন সবার হয়ে গেল। আগে ওর আচরণে বুঝতাম ও আমাকে পছন্দ করে, কিন্তু ওই সময়টায় মনে হতো আমি ওর কাছে গুরুত্বপূর্ণ হয়েছি। এটা কষ্টকর, আমি সরাসরি বলতে পারতাম না, তাই সেটা বের হতো প্রচণ্ড রাগের মাধ্যমে। আমি ওর সাথে ভীষণ রুড ব্যবহার করতে শুরু করলাম। মনে মনে চাইতাম ও যেন আমার এই রুক্ষ ব্যবহার সহ্য করতে পেরে আমাকে ছেড়ে চলে যায়। আমি নিজেকে কষ্ট থেকে বাঁচতে ওকে দূরে ঠেলা দেওয়া এক অদ্ভুত খেলা নেমে উঠল। এখন ভাবি যদি তখন ও আমার রুড আচরণ দেখে ছেড়ে চলে যেত, তবে আজ এই বিয়ে সাজা হতো না। সবাই বলে অনলাইনে প্রেম টেকে না, আমি বলি যদি নিয়ত পরিষ্কার থাকে আর জেদটা সত্যি হয়, তবে ব্যাঙের ইমেজি দিয়ে শুরু হওয়া গল্পটায় একদিন আলহামদুলিল্লাহতে পরিপূর্ণ পায়। আরিশ আসছে। বাসের হেডলাইনে আলোয় যখন এক কুয়াশাচ্ছন্ন পদ্মা সেতু পিলারে ধাক্কা খাচ্ছে, আর আমি এখানে বসে আছি আমার সেই পুরনো সব স্মৃতি নিয়ে। সবাই সবার বোধহয় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, শুধু আমার চোখেই কোনো ঘুম নেই। টেনশন আর উত্তেজনা নিয়েই প্রতিটি মুহূর্ত কাটছে। হাতের মেহেন্দি না শুকনো অবধি ফোন হাতে নিয়েও যাচ্ছে না।
আরিশের যে একটা কল করবে সেটাও হচ্ছে না, ও কেন দিচ্ছে না? আমি না হয় দিতে পারছি না, ও তো পারে। হয়তো চোখ বন্ধ করে রেস্ট নিচ্ছে, পুরনো দিনের কথা মনে পড়ে গেছে। যেহেতু আমরা সবাই গ্রুপ কলে কথা বলতাম, তাই আগে থেকেই একটা সময় ঠিক করে রাখতাম। তো একদিন বিকেলে কথা বলবো বলে ঠিক করি, কিন্তু তার আগেই কি নিয়ে যেন ওর উপরে ভীষণ রাগ লেগে যায়। এবার আমি তো জানি না আমি কিছু বললে ওর খারাপ লাগে বা ওর উপরে প্রভাব পড়ে, কারণ সব সময় দেখতাম আমি ভীষণ সিরিয়াস হয়েও কিছু বললে সেটাকে মজা করে উড়িয়ে দেয়, নাইলে আমার দেওয়া মেসেজ হাঁ হায় দেয়। তখন তো রাগ আরও বেশি বেড়ে যেত, আরও বেশি রুড হয়ে কথা বলতাম, কিন্তু তবুও দেখতাম বেহায়ার মতো কথা বলতে আসে, মেসেজ ধরে রিপ্লাই দিচ্ছে। তখন মনে করতাম আসলেই ও গায়ে লাগে না, তাই আমি ঠিক যা করলে যেমন করে আমার ভেতরে শান্তি লাগলো সেগুলো করতাম। তাই সেই দিন বিকেলে আমার কল হলো না। পরে একসময় জানতে পারি যে সেই দিন মাইশাও আমার উপরে ভীষণ রাগ লেগে গিয়েছিল। সে নাকি নেটওয়ার্কের আশায় অনেক দূর হেঁটে চলে গিয়েছিল কলে কথা বলবে বলে, কিন্তু কলই হলো না। তার মনের মধ্যে কি চলতো সেগুলো না কখনো বুঝতাম না জানতাম, তাই না বুঝে ওই সময়গুলোতে তাকে ভীষণ কষ্ট দিয়েছি। আর দিবই বা কেন? আমি যখন জিজ্ঞেস করেছিলাম প্রভা পড়ে কিনা তার উপরে, সেও অস্বীকার করেছে। তার জন্যেই তো আমি তাকে ছেলে মনে করেছি, কিন্তু আসলেই ভিতর থেকে সে একটা মেয়ে। আমি কি করে বুঝতাম? বুঝলেও কি আর দুঃখ দিতাম? তার কাজকর্ম এমন ছিল যার জন্য মনে হতো তার কাছে এমন গুরুত্ব কমে যাচ্ছে, সেজন্যই তো তার থেকে দূরে চলে যেতে চেয়েছিল। এক সময় যে একান্ত আমার প্রিয়জন ছিল, সে সবার প্রিয়জন হবে সেটা কি করে সহ্য করব? এজন্যই তো নানানভাবে রাগ দেখিয়ে চেষ্টা করতাম ওর থেকে ছাড়া পেতে, কিন্তু একটা সময় হঠাৎ মনটা নরম হয়ে গেল। মনে হলো তাকে আমার চাই, অন্য কিছু না, এখন যেমন একজন প্রিয়জন হিসেবে রয়েছে এভাবেই রাখতে চাই। তারপর থেকে একটু একটু করে মায়া হতে শুরু করলো। এর আগেও কথা বলতে এলে রাগ দেখিয়ে জবাব দিতাম, দূর দূর করতাম কথা দিয়ে, কারণ ওই যে মানতে পারছিলাম না যে আমি ছাড়া অন্যদের সাথে ঘনিষ্ঠ হতে। এরপর থেকে তাদের কারো সাথে কথা বলাটা একটুও ভালো লাগতো না। যাদের সাথে মোটামুটি আমার ভালো সম্পর্ক তাদের সাথে যাওয়া একটু মেনে নিতে পারতাম, কিন্তু তাদের সঙ্গে ঝগড়া ঝামেলা তাদের সঙ্গে একদম মোটেও না। গ্রুপে একটা মেয়ে ছিল যাকে নিয়ে আমরা জামাই বউ হিসেবে মজা করতাম, আরিসের সাথে ওকে জড়িয়ে আর কি। তো একটা সময় পর ওদের আচরণ কাজকর্মে আমরা আমরা গ্রুপের বাকিরা মনে করতে শুরু করি যে ওদের মধ্যে সত্যি সত্যি কিছু আছে। আমাদের ধারণা ছিল যেহেতু ওদের জড়িয়ে আমরা মজাই নেই, তাহলে ওরা দূরত্ব বজায় রাখবে, কিন্তু ওরা আরও একে অপরের ঘনিষ্ঠ হচ্ছে। আমি বোন হিসেবেও কখনো দুম করে আরিসের সাথে আলাদা করে ইনবক্স কলে যেতাম না। সেখানে ওরা ভোর ৪-৫টা কলের কথা বলে। এটা আমাদের দৃষ্টিতে মোটেও স্বাভাবিক না। আরও অনেক আচরণ দেখে মনে হয়েছে আরিশ সেই মেয়েকে পছন্দ করে, কিন্তু যেহেতু সেই মেয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক নয়, তাই আমার ভালো লাগতো না আরিশ কথা বলুক। তাই বারণ করাও তো অধিকার নেই, আর এমন কাজ করিও নি কখনো। আর সেই যদি ওই মেয়েকে পছন্দ করে আমি বাধা দেব কেন? একদিনের কথায় কথায় তাকে বললাম যে পার্সোনালি আমি ওকে পছন্দ করি না, চাইলেও না আমাকে ভাইয়ের আশেপাশে থাক, কিন্তু ভাই চাইলেও আমি তো কিছুই করতে পারি না। পর্বের উত্তরগুলো যেমনটা এসেছিল ভাবিনি তেমন আসবে। প্রথমে মেসেজ ছিল না থাকলেও খুশি হবার, আমি আবারও যে কোনো কিছু অ্যাকসেপ্ট চেয়ে ফেলতে পারতাম না, তাই সরি হ্যাঁ উত্তর দিতে পারিনি। তাকে নানান কথা বলে বুঝালাম কী কারণে মনে করি সে ওই মেয়েকে পছন্দ করে। আমার ধারণা যে ভুল, একটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা চাইছোটা তো আশেপাশে না যাই, যাও। আর গেলাম না।
আমি আবার সহজেই কাউকে বিশ্বাস করি না। তাছাড়া পছন্দ করা আর প্রেম করার মধ্যে তো অনেক তফাৎ। সবাই তো পছন্দ করলেও তার সাথে প্রেম করে ফেলে না। যেমন আমার এক্স ক্রাশও আমাকে পছন্দ করতো, কিন্তু তার ফ্যামিলিগত কারণে সে আমি সাথে আমার সাথে সম্পর্ক যায়নি। আমার কাছে আরিসের এক্ষেত্রেও সেটাই মনে হতো। কারো কথা আচরণ থেকে তাকে পছন্দ করে ফেলো, ভালোবেসে ফেলো এক জিনিস, আর প্রেম করা আরেক জিনিস। প্রেম করলে বিয়ে করতে হবে, কত দায়িত্ব, ফ্যামিলির টেনশন, এসব ভেবেও অনেক ছেলেরা চুপ করে থাকে। জানায় না, কিন্তু যেহেতু তাকে ভালো লাগে তাই নানান বাহানার কথা বলতে চেষ্টা করে। ব্যক্তিত্ব সম্পূর্ণ ছেলেরা এমনই করে বলে মনে হয় আমার। তাই আমার উত্তর ছিল, মন থেকে তো আর সরাবার না, কিন্তু ওই মনে পুরো দখল যে আমার হাতে এসে যাবে তখন কি সেটা জানতাম? আলো ফুটে গেছে, ভোরের আলোটায় তখন জানালার পর্দা চিরে ঘরের ভেতরে ঢুকলো। আমার মনে হলো এই আলোটা অন্য সব দিনের চেয়েও আলাদা। দীর্ঘ সময় ধরে এই ভোরের প্রতীক্ষা ছিলাম। 7 বছর আগে যে ছেলেটা একটা ফেক আইডি থেকে আমার দাঁড়ান বলছি, সে আজ কয়েকশো মাইল পাড়ি দিয়ে এসেছে আমার হাতটা বিচতরে ধরার জন্য। মেহেন্দি রাঙা এখন টকটকে লাল, যেমন আমার আর আরিসের জমানো সব অনুরাগের প্রতিচ্ছবি। ভাবনায় ডুবে থাকতে থাকতে ঘন্টা খানেক ঘুমিয়ে ফেলেছি। আরিশা অল্প সময়ের পৌঁছে যাবে। মাইল মাইলের দূরত্ব পাড়ি দিয়ে আমার শহরে ঢুকে পড়তে যাচ্ছে আমার গল্পের কুমারীটি। রাতের কোনোই মেসেজ দেয়নি, কারণ সত্যি ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে মেসেজ দিতে যখন জানালো কত দূর এগিয়ে এসেছে, তখনই মেসেজের শব্দ আমার তন্দ্রা ছুটে গেল। হাতে বেশ সময় আছে, আরও ঘুমিয়ে নিতে পারতাম, কিন্তু ইচ্ছে করছে না। দুপুর 12টায় আরিশরা এসে পৌঁছেলো। বিয়ের আয়োজন ঘরোয়াভাবেই ছোট পরিসরে হচ্ছে, তাই বিয়ের কাজ সন্ধ্যা হবে। যেহেতু ওরা এত জার্নি করে এসেছে, তাই ওদের রেস্ট নিতে দেওয়া হবে। বেচারা ক্লান্তিতে এমনভাবে ভেঙে পড়েছিল যে দুপুরের রাজকীয় খাবারটা ওর কপালে জুটল না। ভীষণ ক্লান্তিতে ও যখন গভীর ঘুমে অচেতন, আমি তখন ওর দুশ্চিন্তাগুলো কথা ভেবে মনে মনে হাসছিলাম। বেচারা, বিয়ে নিয়ে আমাদের একসাথে আদৌ থাকতে দিবে কিনা এই নিয়ে ভীষণ চিন্তা রয়েছে। ও ভাবছিল কানে কোনো বিদায় হবে কিনা বলে হয়তো আমাদের আজ আলাদা থাকতে হবে। ও তো জানে না এই দাদি ওর জন্য বাসর ঘর সাজিয়ে বসে আছে। আমিও তো ওর চিন্তা ভাঙেনি, ভাবতাম সারপ্রাইজ দেব। একটু টেনশন না করলেও কি আর আলিশের ওই ইনোসেন্ট চেহারা দেখা যাবে? আমাদের একসাথে থাকার জন্য রুম যে সাজানো হয়েছে সেটা, তাই ওকে আগে থেকেই বলতাম না, একটু টেনশনে থাকুক না। প্রথমে ওর মতো আমিও ভেবেছিলাম আমাদের হয়তো একসাথে থাকতে দিবে না, আর এটা তো কাউকে জিজ্ঞাসা করা যাবে না। কি ভীষণ লজ্জার জিনিস। কিন্তু যেহেতু রুম সাজানো হবে, তাই তো আমার অলক্ষ্যে হবে না। আমি তো দেখে ফেলবো। মজার ব্যাপার হচ্ছে, ওদেরকে সাজাতে আমি সাহায্য করেছি, আর মনে মনে খুব হেসেছি আরিসের এই করুণ কণ্ঠের কথা মনে করে। আমাদের যদি একসাথে থাকতে না দেয়, আমাদের যদি আলাদা আলাদা থাকতে বলে, কি হবে তখন? আমি তো অনেক কিছু ভেবে রেখেছিলাম রে। থাকতে না দিলেও ভীষণ দুঃখ পাবে, কিন্তু আরিস তো জানে না তার শাশুড়ি কত স্মার্ট। সে নিজের দায়িত্ব নিয়ে সাজানো জিনিসগুলো কিনেছে। আরিস ছাড়াও বাকি পুরুষরা যারা এসেছে তারা খেয়ে রেস্ট নিচ্ছে, আর মহিলারা যারা ছিলেন তারা আর আরিস খাওয়ার বাকি ছিল। আমি তো টেনশনে কিছুই খেতে পারছিলাম না, ভীষণ ক্ষুধা পেটে, তার উপরে নার্ভাস। এরপরেও খেতে বসতে হলো হবু শ্বশুরবাড়ি মানুষের মধ্যে, তখন তো আরও বেশি নার্ভাস লাগছে। এর মধ্যে একটা ভীষণ লজ্জাজনক ঘটনা ঘটে গেল। আমি ভীষণ লাজুক স্বভাবের মেয়ে, তাই হবু শ্বশুরবাড়ির সামনে খেতে পারছিলাম না। তার মধ্যে ধুম করে আরিস এসে সেখানে খেতে বসে পড়ল। তখন ওই মুহূর্তে মন চাচ্ছিল
চেয়ারসহ মাটির ভেতরে ঢুকে যায়। এর চেয়েও লজ্জার আর কিছুই হয় না। যদিও ভুলটা আরিসের নয়, আমার ভাইয়ের ছিল। আমার মা ওকে দায়িত্ব দিয়েছিল ঘুম থেকে উঠিয়ে খেতে পাঠানো। সে কোনো কিছুই না ভেবে উঠিয়ে পাঠিয়ে দিয়েছে। এবার আরিস তো জানে না আমরা খাচ্ছি, তাই এসে পড়ল আর কি। বিয়ের আগেই বর, শাশুড়ি, ননদের সাথে খাচ্ছি, এটা কি ভীষণ কিউট একটা মুহূর্ত ছিল। কিন্তু লজ্জায় সেটা উপভোগ করা গেল না। আর বেশি কিছু আমি খেতেও পারতাম না। আরিশও আমার দিকে তাকায়নি, আমিও তাকাইনি। দুজনেই নিচের দিকে তাকিয়ে খাচ্ছিলাম। সন্ধ্যায় আমার ভাই আরেকটা কাণ্ড করলো। কাজী আসার পরে আবারও আরিশকে সে ঘুম থেকে তুলে সেখানে যেতে বলল। আরিশ তো জানে না কাজী এসেছে বলে ওঠানো হয়েছে। ও আরিশকে বলল, ওঠেন ভাইয়া, আপনাকে সামনে ডাকছে। এবার কে কে ডাকছে এগুলো? কিছু বলল না। আরিশ ভাবল তার বসার মানুষ বুঝি ডাকছে। উঠে ওই অবস্থা সে তাদের সামনে চলে গেল আর আহাম্মক হয়ে সে কাজীসহ আরও মেহমান দেখে। পরে সে রনি পরে রেডি হয়ে গিয়ে বিয়ের আসরে বসলো। আরিশ যখন আমার ঘরের সামনে করিডোরে দিয়ে যাচ্ছিল, আমি হালকা করে ডাক দিলাম, নাতি, এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। ও থমকে দাঁড়ালো। আমার কণ্ঠ শুনে ও অস্বস্তিতা যেন এক নিমেষেই উধাও হয়ে গেল। ও নিশ্চুপ স্বরে বলল, নিহারা, কবুল বলার আগে পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না যে তুই আমার হতে যাচ্ছিস। আমি তোকে হারাতে চাইনি বলেই তো এই 7 বছরের যুদ্ধটা করেছি। যে ছেলেটা একদিন আমাকে বোন ভেবে ভুল করেছিল, সে আজ আমার জীবনসঙ্গী হতে যাচ্ছে। কাজী সাহেবের খাতাটা যেন আমাদের সেই হাজার হাজার মেসেজের আকাইন। সেখানে সব করার মানেই হলো আজ থেকে আমাদের প্রতিটি খুনসুটি হবে হালাল, প্রতিটি জেলাসি হবে আমার ভালোবাসার অংশ। আরিশের আগে আমি সই করে দিয়েছি। যতক্ষণে আরিশ রেডি হচ্ছিল ততক্ষণে আমার কাছে কাগজে পাঠানো হলো। এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যার সাথে আমার যোগাযোগ থাকার কথাই ছিল না। সে সে কিরে আমার নিজের মানুষ হতে যাচ্ছে। আমি সব করব, এরপর ওই সই করব, তারপর আমরা এক হালাল সম্পর্কে চলে যাব। যে ছেলেটা আমার হাত ধরারও অধিকার ছিল না, সে পুরো আমাকে পেতে যাচ্ছে। কি অদ্ভুত এক অনুভূতি। সারাদিনও কি ভীষণ টেনশন হচ্ছিল। এসেও যদি বরযাত্রী বিয়ে না পড়িয়ে চলে যায়, যদি আরিশকে হারিয়ে ফেলি। কিন্তু এখন এই কাগজে সই করতে করতে মনেই হচ্ছে না আর কিছু। সব টেনশন যেন দূর হয়ে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। আরিশের সইয়ের পর দোয়া পড়িয়ে বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আমরা স্বামী স্ত্রী হয়ে গেছি। উফ, কি অদ্ভুত শিহরণ জাগানো একটা অনুভূতি। মজা করে দাদি ডাক থেকে প্রিয় ডাক আপা থেকে আজ সবচেয়ে প্রিয় ডাক বউ শুনতে যাচ্ছি। বিয়ে পড়ানোর পরে বরযাত্রী বা বাইরে সব মেহমানদের খাওয়ানো মিটিয়ে ফেলা হলো। শুধু ঘরের মধ্যে আমরা সব বাকি রইলাম। সব মহিলা আজ আমার জামাইটা, যেহেতু জামাই আদর হবে বউ সহ, তাই তাকে আগে খেতে দেওয়া হয়নি। তার লাল শাড়ি মিলে তার জন্য বিশাল আয়োজন করে ফেলেছে। কিন্তু তার দশাও আমার মতোই হলো। নার্ভাসের ঠেলায় সেও কিছুই খেতে পারলো না। খেতে খেতে দেরি হয়ে গেছে, যার ফলে ক্ষুধাও মরে গেছে। তারপর যেহেতু নার্ভাস, তাই আরও অবস্থা খারাপ। কেউ ঠিক করে খেতে পারতাম না। তখনও কিন্তু আরিশ জানে না আমাদের একসাথে থাকতে দেওয়া হবে নাকি না। হয়তো আর তার ভেতর ভেতর এখনও সেই টেনশন রয়ে গেছে। খাওয়া শেষ, কিছু সময় ছবি টবি তোলা হলো। এরপর সবাই যে যার যার মতো ঘুমাতে চলে গেল। সেখানেই আমাকে আর আরিশকে রেখে। তবে মধ্যখানে আমরা আরও একবার একা হওয়ার সুযোগ কিন্তু পেয়েছিলাম। আমাকে সাজানোর পর যখন আরিশের সামনে নেওয়া হয়, তখন 2 মিনিটের জন্য সেই রুম ফাঁকা ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর আরিশকে পেয়ে, তাই সুযোগ পেয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। গল্প, এটা আমারই গল্প, চলবে।